কেমিক্যাল, পাউডার এবং লিকুইড কেমিক্যালে ভরপুর পুরো বেসমেন্ট। চকবাজারে ওয়াহেদ ম্যানশনের বেসমেন্টে বেআইনিভাবে রাখা শত শত কন্টেইনার ও বস্তা বোঝাই রাসায়নিক। কেমিক্যালে যেটা হয়, যখন কন্টেইনারের মধ্যে থাকে আপনার, এটা যদি হিট পায় তাহলে এটা একটা বোমের মতো কাজ করে। বাবার একটু দিয়ে দাও ভাই, এটা তো সম্পদ না, আমি একটু কোলে করে আমার বাবার নিয়ে যাবো ভাই। স্বজনের দেহাবশেষের খোঁজে ঢাকা মেডিকেলে আজও মানুষের আরতি, 46 লাশ শনাক্ত। সারা দেশে নিহতদের জন্য মসজিদ, মন্দির ও ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ এবং আমি তোহা খান তামিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাসায়নিক গুদাম থাকায় চকবাজারে আগুনের ভয়াবহতার কারণ। ওয়াহেদ ম্যানশনে ছিল না অগ্নি নিরাপত্তা, বলল তদন্ত কমিটি। বারবার বোঝালেও সরেনি গুদাম, দাবি রাজুকের। যত দ্রুত সম্ভব কেমিক্যাল গুদাম সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনো গাফিলতি সহ্য করা হবে না, হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। সরকারের উদাসীনতাই দুর্ঘটনা, অভিযোগ ফখরুলের। চকবাজারে আগুনে ক্ষতিগ্রস্ত ঝুঁকিপূর্ণ ভবনের আশপাশে উৎসুক জনতার উপচে পড়া ভিড়। বিপর্যয়ের আশঙ্কা, সরে যাওয়ার আহ্বান ফায়ার সার্ভিসের। এখনও অব্যাহত আছে ষড়যন্ত্র। অসাংবিধানিক শক্তি ক্ষমতায় আসলে খুশি হয় একটি মহল। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী। এবং গণশুনানিতেও কর্মসূচির দাবি তুলে ধানের শীষ প্রার্থীদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া। রাজনৈতিক কৌশলগত ভুল শনাক্তের দাবি। শীর্ষ নেতারা বললেন নির্বাচন ছিল প্রহসনের। রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় পুড়ে যাওয়া ওয়াহেদ ম্যানশনের বেসমেন্টে শত শত কন্টেইনার ও বস্তায় বেআইনিভাবে এখনও মজুদ আছে রাসায়নিক। আগুন বেসমেন্ট পর্যন্ত পৌঁছালে বিস্ফোরণের মাত্রা হতো অকল্পনীয়। বিস্তারিত জানাচ্ছেন ওমর ফারুক। শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে ওয়াহেদ ম্যানশনে কোনো কেমিক্যালের গোডাউন ছিল না, কিন্তু এখন আমরা যে জায়গাটিতে আছি সেটি ওয়াহেদ ম্যানশনের বেসমেন্ট। এবং আপনারা যা দেখছেন এই যে ড্রাম এবং এর পাশাপাশি এই পুরো বেসমেন্ট জুড়ে বিভিন্ন ড্রাম, বিভিন্ন কন্টেইনার এবং বিভিন্ন প্যাকেটে রঙের নানা ধরনের যে কেমিক্যাল, পাউডার এবং লিকুইড কেমিক্যালে ভরপুর পুরো বেসমেন্ট। আমরা ফায়ার ব্রিগেডের সাথেও কথা বলেছি, তারা আমাদেরকে বলছেন যদি চুড়িহাট্টার চৌরাস্তার সামনে যেই আগুন লেগেছে সেই আগুন বেসমেন্ট থেকে উপরের তলাগুলোকে পুড়িয়েছে, যদি সেই আগুন এই বেসমেন্টে আসতো তাহলে আগুনের ভয়াবহতা, নির্মমতা কোন জায়গায় যে যেত তা তারা কল্পনাও করতে পারেন না। বিল্ডিং তো এভাবেই ঝুঁকিপূর্ণ, উপরের কারণেই ঝুঁকিপূর্ণ, নিচে হলে আরো বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যেত আর কি। এই শত শত বস্তা, কন্টেইনার এবং প্যাকেটের ভেতরে কি রয়েছে তার কিছু আলামত আমরা ফ্লোরে দেখতে পাচ্ছি। এই যে পড়ে আছে সেগুলো দেখাই যাচ্ছে এগুলো হচ্ছে রঙের পাউডার, এবং ফায়ার ব্রিগেড বলছে এগুলি পাউডার হলেও এগুলি অবশ্যই রাসায়নিক যে দ্রব্য, উচ্চ দাহ্য ক্ষমতা সম্পন্ন রাসায়নিক দ্রব্য। এর পাশাপাশি এই বেসমেন্টের আরেকটি জায়গা, যেই জায়গাটিতে আমরা দেখতে পাচ্ছি যে ফ্লোরে পানি পড়ে আছে, সেই পানিতেও আমরা দেখতে পাচ্ছি যে এখানে সবুজ যে রং, সেই রং এখানে ভাসছে। ফায়ার সার্ভিস বলছে এগুলো হচ্ছে কেমিক্যাল এবং সেগুলো হচ্ছে উচ্চ রকমের দাহ্য ক্ষমতা সম্পন্ন। বিভিন্ন রকমের কেমিক্যালস আছে, সব কেমিক্যালস সাথে হয়তো আমরা অনেক পরিচিতও না, তবে এখানে আমরা যেগুলো দেখতেছি এগুলো ম্যাক্সিমাম হলো ডাইং এবং প্রিন্টিং, রং বা এই জাতীয় কেমিক্যালই। তো যেই কেমিক্যালই হোক সব কেমিক্যালই বিপজ্জনক। ফায়ার সার্ভিস আরও যেটি বলছে সেটি হচ্ছে যে তারা যে অননুমোদিতভাবে এখানে এই কেমিক্যাল মজুত করেছে সেটিই নয়, এবং এখানে যেভাবে এখানে মজুত করা হয়েছে সেখানেও যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে নিয়ম রয়েছে সেই নিয়ম কোনোভাবেই এখানে মানা হয়নি। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। রাসায়নিক ভর্তি এক একটি ড্রাম যেন এক একটি বোমা। আগুনের সংস্পর্শে এলেই ঘটতে পারে ভয়াবহ বিস্ফোরণ, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি রাসায়নিক থেকে সৃষ্ট গ্যাসে প্রাণহানি বহুগুণে বাড়ার আশঙ্কাও তাদের।
দ্রুত আবাসিক এলাকা থেকে রাসায়নিক গুদাম সরানোর তাগিদও দেন তারা। যেটা ম্যানশন আর ভিলা, ওখানে যারা থাকতো ওর নিচে এটা গোডাউন, কোনো কেমিক্যালের কোনো এখানে না, এখানে ওই যে পারফিউমস, আদার কসমেটিক এগুলির গোডাউন আছে। ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ওয়াহেদ ম্যানশনে কেমিক্যাল গোডাউনের কোনো অস্তিত্ব নেই বলে শিল্পমন্ত্রী নুরুল মজিদের বক্তব্য ভুল প্রমাণিত হয়েছে। শিল্পমন্ত্রীর বক্তব্যের একদিন পরই ওই ভবনটির বেজমেন্টেই সন্ধান পাওয়া গেল শত শত কন্টেইনারে রাসায়নিক পদার্থের। বিশেষজ্ঞরা বলছেন কেমিক্যালের উপস্থিতি ছাড়া কখনোই আগুন এত দ্রুত ছড়াতে পারে না। তবে বেজমেন্টে থাকা রাসায়নিক কন্টেইনার পর্যন্ত পৌঁছলে পুরো ভবন উড়ে যাবারও আশঙ্কা ছিল। এই কেমিক্যালে যেটা হয় যখন কন্টেইনারের মধ্যে থাকে, আপনার এটা যদি হিট পায় তাহলে এটা একটা বোমের মতো কাজ করে। এখন যদি এটা আপনার গ্রাউন্ড ফ্লোরে থাকে, এমন হতে পারে পুরো বিল্ডিং কোলাপস করতে পারে। যদি এটা আপনার, এবং আমরা ক্যালকুলেট করে বলেও দিতে পারি যে পরিমাণ কেমিক্যাল আছে স্টোরে, এবং সেটা যদি ফ্লেমেবল কেমিক্যাল হয়, তাহলে এটা বিস্ফোরণ হলে কি পরিমাণ ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। এছাড়াও সৃষ্ট গ্যাসে দীর্ঘ এলাকা জুড়ে মানুষের প্রাণহানি হতে পারত বলেও ধারণা করছেন কেমিক্যাল বিশেষজ্ঞরা। রাসায়নিক দ্রব্যে আগুন ধরলে কিন্তু শুধুমাত্র রাসায়নিক আগুনের তীব্রতা না, ওর কিন্তু গ্যাসও তৈরি হয়। এই গ্যাস কিন্তু মানুষের নাকে ঢুকে তৎক্ষণাৎ মানুষ মারা যাবে। এই গ্যাসের ভয়াবহতা কিন্তু আরও বেশি ডেঞ্জারাস, আপনারা জানেন। এবং একটা শক ওয়েভের মতো তৈরি হয়ে যাবে পুরা রাসায়নিক দ্রব্য যদি এখানে আগুন ধরতে পারত। তাই অতি দ্রুত কেমিক্যাল ও রাসায়নিক গোডাউন নিরাপদ স্থানে সরিয়ে আবাসিক এলাকাগুলোকে ঝুঁকিমুক্ত করবার পরামর্শ বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। চকবাজারের চুড়িহাট্টায় ওয়াহেদ ম্যানশন সহ বেশ কয়েকটি দোকানে বিপুল পরিমাণ রাসায়নিক মজুদ থাকায় অগ্নিকাণ্ড ভয়াবহ রূপ নিয়েছিল। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তদন্ত কমিটির সদস্যরা দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর ব্রিফিংয়ে জানান, ভবনটিতে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না। বারবার বোঝানোর পরও পুরান ঢাকা থেকে রাসায়নিক গুদাম সরানো যায়নি বলে দাবি করেন রাজ্য কর্মকর্তা। চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের সার্বিক বিষয় খতিয়ে দেখতে শুক্রবার সকাল ৯টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন গঠিত তদন্ত কমিটি। পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন ফায়ার সার্ভিস ও রাজুকের কর্মকর্তারা। তারা জানান, রাসায়নিক দ্রব্য মজুতের কারণেই অগ্নিকাণ্ড এত ভয়াবহ রূপ নিয়েছিল। এই ধরনের একটা ভবনে কিন্তু আসলে একটা সিঁড়ি পর্যাপ্ত না। আমরা কিন্তু খুঁজে দেখলাম যে পিছে একটা সিঁড়ি আছে, আর দুই তলাটা পুরোটাই একদম গোডাউনে ভর্তি। আগুন লাগলে যে ইভ্যাকুয়েশন করার যে সিস্টেমটা, ফায়ারের যেই ইকুইপমেন্ট গুলা, সেটাও কিন্তু পর্যাপ্ত নাই বলেই চলে। যে বোতলগুলোর ভিতরে হয়তো মনে করেন যে আগুনকে সহায়তা করে না জ্বালানোর জন্য, বাট এগুলো অতি তাপে আরো চাপ তৈরি করে এগুলোকে বাস্ট করেছে। তো এগুলো কেমিক্যালের কারণেই হয়েছে। খালি হাউস হোল্ড জিনিস দিয়ে কখনোই এইভাবে আগুন এতক্ষণ টিকে থাকার সুযোগ নেই। রোববারে অফিস খোলার পরে আমরা আমাদের নিজস্ব যে তথ্য আছে সেটাও সার্চ দেবো, এবং এখানে যারা মালিক পক্ষ আছে তাদের সাথে আমরা কথা বলবো। কথা বলে সূত্র পেলে তখন আমরা তার অনুমোদন নিয়ে করেছিল। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় এরই মধ্যে চকবাজার থানায় মামলা হয়েছে। দ্রুত এই ঘটনা তদন্ত করে অপরাধীদের শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। তদন্ত করে আমরা এটা উদ্ঘাটন করব, এবং উদ্ঘাটন করে এই মামলার আলোকেই যারা যারা দায়ী তাদের বিরুদ্ধে এটার বিচার হবে। অগ্নিকাণ্ডের উৎস বের করা, কারণ খুঁজে বের করা, এবং ভবিষ্যতে যদি এই ধরনের কাজ আর ঘটনা না ঘটে সেটার জন্য কর্মপন্থা নির্ধারণের জন্য সরকারের নিকট সুপারিশ প্রদান করা। পুরান ঢাকায় এমন দুর্ঘটনা রোধে বাসাবাড়ি থেকে কেমিক্যাল গোডাউন সরাতে সরকারের প্রতি জোর দাবি স্থানীয়দেরও। তাদের অভিযোগ, বাড়ির মালিকরা বেশি ভাড়ার আশায় গোডাউন ভাড়া দেয়। যেখানে গ্যারেজ, একটা 7তলা বাড়ি, এই গ্যারেজের মধ্যে ফ্যাক্টরি হয় কিভাবে? বাড়িওয়ালা ভাড়ার কারণে, ভাড়া বেশি হওয়ার কারণে এইভাবে এইতে ভাড়া দিছে। আমাদের এই অর্থ এরিয়ার থেকে এই ধরনের কেমিক্যাল সরে গেলে অনেক নিরহ মানুষ আমাদের বেঁচে বা শান্তিতে থাকবে। অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে সিটি কর্পোরেশনের পাশাপাশি ফায়ার সার্ভিস এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও আরও 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের শুরুর দিকের কিছু ফুটেজ আমাদের হাতে এসেছে। স্থানীয় এক বাসিন্দার মোবাইলে ধারণ করা ফুটেজের কিছু অংশ চলুন দেখে আসি।
ঘটনার সময় ওয়াহেদ ম্যানশনের 3 তলার বারান্দায় দাঁড়িয়েছিলেন সজীব। আগুন লাগার সঙ্গে সঙ্গে পরিবারের সব সদস্য ছাড়াও রক্ষা করেছেন ওই ভবনের অনেক বাসিন্দাকে। সেই সাহসী যুবকের কথা থাকছে এবার। বুধবার রাত 10:30টার কিছু পর অন্যান্য দিনের মতো ব্যস্ত পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টা এলাকা। হঠাৎ বিস্ফোরণের শব্দ পান ওয়াহেদ ম্যানশনের বাসিন্দা সজীব। সে সময় তিনি 3 তলার বারান্দায় ছিলেন। চেয়ার নিয়ে বসেছিলাম বারান্দায়। তো রাস্তার ভিতরে একটা জ্যাম ছিল, রাস্তা যাওয়া আসার একটা ব্লক হয়েছিল। তারপরে এখানে একটা পিক আপ আসে, পিক আপে 10-12টা ওই যে গ্যাস সিলিন্ডার তারা ক্যারি করে আনে যে হোটেলে সাপ্লাই দেওয়ার জন্য। তো তখন ওরা যে গ্যাস সিলিন্ডারগুলো নামায় পিক আপ থেকে, নামানোর সময় তাৎক্ষণিক একটা গ্যাস সিলিন্ডার লিক হয়ে যায়। তো এই লিক হওয়ার আওয়াজটা আমি শুনি, আর সাডেনলি কিছু একটা উপরে উঠে যায়, উঠে আগুন ধরে যায় নিচে পড়ে। তখন আমি দাঁড়ায় বারান্দা গ্রিল দিয়ে তাকালে দেখি পুরা স্থানটা আগুনের ময়দান, মানে আগুন ছাড়া চোখে আর কিছুই দেখা যাচ্ছিল না। আর পুরা বাড়ি আমার কাঁপতেছিল বিকট আওয়াজে। ইভেন আমার রুমের সাথে একটা টিভি ছিল, ওই টিভিটা মানে জাস্ট আওয়াজেই ফাইটে গেছে। তার দাবি লেগুনার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত। কিছু বুঝে ওঠার আগেই চারদিকে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। আমাদের বিল্ডিংয়ে পারফিউমের যে কেমিক্যালের ম্যাটেরিয়ালগুলা ওগুলা গোডাউন ছিল, দোতলায় 3 তলায় 1 ইউনিট, আন্ডারগ্রাউন্ডে বড় বড় ড্রাম ছিল কেমিক্যালের। আবার এদের কুচাও ছিল, প্লাস্টিকের দানার এগুলো ছিল, কিন্তু ওগুলো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে কেমিক্যালগুলো, যার কারণে আগুনটা খুবই দ্রুত ছড়ায় গেছে। ইভেন এই কোনার এই দোকানটা, এখানেও কেমিক্যাল ছিল দোকানে। এই কেমিক্যালের কারণে এই পুরা যারা এখানে জ্যামে আটকা ছিল ওরা না পিছিয়ে যাইতে পারছে না সামনে, ঘটনাস্থলে একেবারে আগুনে মারা গেছে। সজীব আরও জানান, সাহস আর বুদ্ধিমত্তায় পরিবারের সব সদস্য ছাড়াও ওয়াহেদ ম্যানশনের সব বাসিন্দাকেই রক্ষা করা গেছে। তাড়াতাড়ি আম্মুকে যায় বলে যে আম্মু চলো আমরা বের হয়ে যাবো। আমার বাসায় আম্মু, আমার ছোট বোন, আমার চাচা ছিল। তা আম্মু বলে বাবা ভূমিকম্প, আমি বলি না ভূমিকম্প না আগুন। আমি কাউকে সময় দেইনি, জুতা পরার টাইম দেইনি। একতলা এসে সবাই ডিসিশন নেয় যে এখানে অবস্থান করবে, কোথাও বের হবে না। দেন আমি এসে সবাইকে বলি যে আমরা এখানে থাকতে পারবো না, আমরা বের হয়ে যাব, কেন এখানে থাকলে আমরা ধোঁয়ায় মারা যাব, গ্যাস আর এদের কেমিক্যালের গ্যাসই মারা যাব। দেন আমি গেটের কাছে দাঁড়ায় আমার আম্মু, আমার ছোট বোন সবাইকে ক্যারি করে এক এক করে বের করে আনি, এবং বাড়িওয়ালার যে মা ছিল ওনাকে আমার চাচা আর ড্রাইভার আঙ্কেল ওনারা মিলে উঠায় নিয়ে আসে, আর আমিও সাথে সাথে চলে যাই। এরপর প্রায় 12 ঘন্টার ধ্বংসলীলা শেষে বশমানে আগুন। ততক্ষণে ঝরে যায় 67 জনের প্রাণ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আগুনে পোড়া ধ্বংসস্তূপ দেখতে পুরান ঢাকার চকবাজারে ভিড় করছেন উৎসুক জনতা। ধ্বংসস্তূপে মানুষের চাপ নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে। ব্যাহত হচ্ছে ফায়ার সার্ভিসের কার্যক্রম। পুড়ে যাওয়া ঝুঁকিপূর্ণ ভবন যে কোনো সময় ধসে পড়ার আশঙ্কা থাকায় উৎসুক জনতাকে সরে যাওয়ার অনুরোধ জানিয়েছেন তারা। সকলেই দয়া করে এই এলাকা ত্যাগ করুন। এই ভবন বারবার মাইকিং করেও থামানো যাচ্ছিল না উৎসাহী মানুষের এই জনস্রোত। মাত্র 2 দিন আগের মৃত্যু উপত্যকা চকবাজারের চুড়িহাট্টায় শুক্রবার বিকেলে নামে এই ঢল। এলাকাবাসী তো বটেই, দূর দূরান্ত থেকে পরিবার পরিজন নিয়েও ধ্বংসস্তূপ দেখতে এসেছে অতি উৎসাহীরা। আমরা যেহেতু এলাকার সন্তান, সেই হিসেবে আমাদের আবেগের জায়গা থেকেই আমাদের এখানে আসা। গতকালকে থেকে আসার একটা পরিকল্পনা ছিল যে এখানে আসবো এবং দেখবো, কিন্তু গতকালকে সুযোগ পাইনি, আজকে সুযোগ পেয়েছি, আজকে এসেছি। কেউ ছবি তুলছেন, কেউ বিপজ্জনক চিহ্নিত করা ভবনের সামনে দাঁড়িয়েই বুঝতে চাইছেন ঘটনার আদ্যপান্ত। কিন্তু এই অতি উৎসাহ যে নতুন করে ডেকে আনতে পারে আরো বড় কোনো বিপদ, তা যেন বোঝার ইচ্ছেই নেই কারো। আমরা সাধারণত একটা জিনিস মন মতো দুর্ঘটনাটাকে একটু অনুভব করার জন্য আছে। নিরাপত্তা যতপর্যন্ত না আসে ততপর্যন্ত এলাকার লোক না আসাটাই ভালো, বেটার মনে করি। আর চলাচলটা রাস্তা বন্ধই রাখা উচিত। একদিকে ঝুঁকিপূর্ণ ভবন, অন্যদিকে সরু গলি, যেখানে উদ্ধার কাজই চালাতে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস, সেখানে মানুষের ভিড়ে বিকেল থেকেই রীতিমতো বেগ পেতে হচ্ছে নিরাপত্তা কর্মীদের। আমরা যে স্বাভাবিক যে কাজ, সেই স্বাভাবিক কাজটা আমরা করতে পারছি না। মানুষ কৌতূহলী হয়ে এগুলো দেখতে আসছে। আমাদের কাজের প্রচন্ড রকমের ব্যাঘাত হচ্ছে এখানে। আপনারা দেখেছেন যে আমাদের কমান্ডিং পোস্ট এখনো অন আছে, তার মানে আমরা এখনো কাউন্টিং করছি যে কোথাও কোনো প্রবলেম আছে কিনা, এটা আমরা দেখার চেষ্টা করছি। কিন্তু এই সাধারণ মানুষ এই জিনিসটা বুঝছে না। ঘটনাস্থলে এখনও পর্যবেক্ষণের কাজ করছে ফায়ার সার্ভিস। পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত কাজ চলবে বলেও জানানো হয়। আগুনে পড়ে যাওয়া চকবাজারের চুড়িহাট্টা এলাকার যে ভবনগুলি ঝুঁকিপূর্ণ রয়েছে, তেমনি অন্ধকারে নিমজ্জিত রয়েছে এলাকাটি। তার মধ্যে উৎসুক জনতার ভিড় সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে যারা এলাকার দায়িত্বরত রয়েছেন।
তাই সচেতন মানুষের দাবি যত দ্রুত সম্ভব এই এলাকার নিরাপদ ঘোষণা না করা পর্যন্ত সাধারণ মানুষের চলাচলে বিধিনিষেধ আরোপ করা হোক। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। অবোধ সন্তান বুঝতেই পারছে না তার মা আর ফিরে আসবে না, আর বিরামহীন কান্নায় সন্তানের দেহাবশেষ চাইছেন মা। চকবাজারের আগুন জন্ম দিয়েছে এমন সব করুণ আখ্যানের। এখন পর্যন্ত শনাক্ত করা গেছে 46 জনের মরদেহ। বাকিদের শনাক্তে ডিএনএ পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজেই স্বজনদের নমুনা সংগ্রহ করা হচ্ছে। আমার ছোট একটা বাচ্চা আছে 5 মাসের, এখন পর্যন্ত পাই নাই। যদিও প্রশ্নটা ছিল তার মামার কাছে। 5 বছরের সানিন বলে উঠল, মা আগুনে পড়ে মরে গেছে, তাই মাকে নিতে এসেছে। মৃত্যুর মানে জানা নেই, নেই আগুনে পোড়ার তীব্র যন্ত্রণাবোধ। আর ওর 5 মাসের বোনটি হয়তো কোনোদিন বুঝতেই পারবে না মা কেমন হয়। সবে আছে এখন পর্যন্ত বুঝতে পারতেছে না, কাঁদতেছে কালকে রাত্রে থেকে যে আম্মু কোথায়, বলছি তোমার আম্মু আছে। তবে রোহানের বাবা মা জানে আগুন কতটা নির্মম হতে পারে, তাই মরদেহ নয় একটুখানি দেহাবশেষ খুঁজে ফিরছেন তারা। আমার বাবার একটু দিয়ে দাও ভাই, এটা তো সম্পদ না। আমি একটু কোলে করে আমার বাবার নিয়ে যাবো ভাই, সন্তানটারে একটু দেখতে পারবো। আমি মনে মনে দেখলাম বিসমিল্লাহ আল্লাহর নাম লিয়ে যা বাবা, এই আমার শেষ দেখ। ওই করতো নচ্ছাত ইউনিভার্সিটি। ঢাকা মেডিকেলের মর্গ এখন এমন সব করুণ আখ্যানের সাক্ষী। 10:10, 10:25 এরকম ওই টাইমে চা খাইয়া আমার মেজুবাইয়ের দোকানটা বাইরে ছিল, চা খাইয়াটা যাইয়া ওই স্পটে পড়ে গেছে। যে মুচুরে আগুন ধরছে, এই মুচুরে ভ্যান গাড়ি আছে, জয়লা পুলে শেষ। এনে মেডিকেল করলাম, কিছু এখন পর্যন্ত কিছু পাইনি। শুক্রবার বেলা 11টায় মর্গের পাশেই বিশেষ সেলে শুরু হয় নিখোঁজের স্বজনদের ডিএনএ পরীক্ষার নমুনা সংগ্রহের কাজ। ল্যাবে কাজ শেষ হতে এটা নমুনার উপর ভিত্তি করে সময়টা লাগে। ব্লাড হলে দ্রুত করা যায়, বা যেহেতু জানেন যে মৃত ব্যক্তিদের অবস্থা শনাক্তকরণের পর্যায়ে নাই, তার মানে এটা রক্তকরণের জন্য যে ডিএনএ প্রোফাইলিং এর যে প্রসেস, এটা কিছুটা সময় লাগবে আমাদের। এ পর্যন্ত হস্তান্তর করা হয়েছে 46টি মরদেহ। মৃত্যু অনিবার্য, তাই বলে এমন মৃত্যু তো কাম্য হতে পারে না। যদিও এমন ভয়াবহতার সাক্ষী হয়েছে পুরান ঢাকাবাসী এর আগে বহুবার, আর তাই তাদের দাবি কর্তৃপক্ষের এমন কোনো পদক্ষেপ যাতে এবারই হয় এর শেষ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরো থাকছে। কাগজে কলমে আটকে আছে নিমতলী ট্র্যাজেডির তদন্ত প্রতিবেদনের সুপারিশ, বাস্তবায়ন না হওয়ায় ক্ষুব্ধ বিশেষজ্ঞরা, দৃশ্যমান পদক্ষেপ নেয়ার তাগিদ। বাংলাদেশের মানুষ ভালো থাকলে একটি মহল অস্বস্তিতে ভোগে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 2008 থেকে দেশ আলোর পথে যে যাত্রা শুরু করেছে তার কেউ থামাতে পারবে না। বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আওয়ামী লীগ আয়োজিত 21শে ফেব্রুয়ারি আলোচনা সভায় কথা বলেন তিনি বলেন, যুদ্ধাপরাধীদের মনোনয়ন দেয়া, দুর্নীতি আর অতীতের আগুন সন্ত্রাসের কারণে নির্বাচনে মানুষের সমর্থন পায়নি বিএনপি। ভাষা শহীদদের প্রতি শোকার শ্রদ্ধা জানিয়ে শুরু হয় আওয়ামী লীগের 21শে ফেব্রুয়ারির আলোচনা সভা। চকবাজারের চুরিহাট্টায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। ভাষা আন্দোলনে জাতির জনক শেখ মুজিবুর রহমানের অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, যখনই মাথা উঁচু করে দাঁড়াতে চেয়েছে বাঙালি, তখনই বাধা এসেছে। বাংলাদেশের মানুষ যখন একটু ভালো থাকে, আমাদের দেশের কিছু মানুষ আছে তারা খুব অসুস্থ হয়ে পড়ে মানসিকভাবে। আর যখন কোনো মার্শাল্লাহ হয় বা যখন এমার্জেন্সি হয়, যখন কোনো অসাংবিধানিক সরকার ক্ষমতা আসে, তখন এই গোষ্ঠীটা খুব তৃপ্তির সাথে থাকে, তখন আবার তাদের মূল্য বেড়ে যায়। প্রধানমন্ত্রী সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে বিএনপির পরাজয়ের সম্ভাব্য কারণগুলো চিহ্নিত করেন। বলেন, যারা নির্বাচন নিয়ে ব্যবসা করে তারা জনগণের সমর্থন পেতে পারে না। আগুন দিয়ে দিয়ে মানুষ পুড়িয়ে পুড়িয়ে হত্যা করেছে। যারা নির্বাচন নিয়ে ব্যবসা করেছে, ট্রেড করেছে, বাণিজ্য করেছে, অকশনে দিয়েছে, তারা জেতার স্বপ্ন দেখে কিভাবে আর জিতবে কিভাবে। সব থেকে বড় কথা যে যুদ্ধ অপরাধী জামাত, যাদের নিবন্ধিত না, তাদেরকেও নমিনেশন দেওয়াতে জনগণ মুখ ফিরিয়ে দিয়েছে।
টানা তৃতীয়বারের জয়ে জনগণের যে প্রত্যাশা সৃষ্টি হয়েছে যে কোনো মূল্যে তা পূরণ করার অঙ্গীকার করেন সরকার প্রধান। 2008 নির্বাচনের পর আমরা যে আলোর পথে যাত্রা শুরু করেছি, এই যাত্রা আর কেউ বাধা দিতে পারবে না, বন্ধ করতে পারবে না। আমরা এই দেশকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ হিসেবে ইনশাল্লাহ গড়ে তুলব। ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা সহ পৃথিবীর যে কোনো মাতৃভাষা রক্ষায় সোচ্চার হবার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বের যত হারিয়ে যাওয়া ভাষা আছে তার নমুনা সংগ্রহ করা, আর্কাইভ করা, সেখানে গবেষণার সুযোগ সৃষ্টি করা, এটাও আমাদের দায়িত্ব। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনের আগে ও পরে জোরালো আন্দোলন কর্মসূচি না দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ধানের শীষের প্রার্থীরা। রাজধানীতে জাতীয় ঐক্যফ্রন্টের গণশুনানিতে অংশ নিয়ে নির্বাচনে বিভিন্ন অনিয়ম ও নির্যাতনের অভিযোগ তুলে ধরার পাশাপাশি নিজেদের রাজনৈতিক কৌশলগত ভুল শনাক্তেরও দাবি জানান তারা। এতে যোগ দিয়ে শীর্ষ নেতারা বলেন, নির্বাচনের নামে দেশে প্রহসন করেছে সরকার। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের অনিয়ম তুলে ধরতে শুক্রবার সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত গণশুনানিতে যোগ দেন সারা দেশের ধানের শীষের প্রার্থী ও কিছু ভোটার। 7 সদস্যের বিচারক প্যানেলের প্রধান হিসেবে শুনানিতে অংশ নেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। শুনানি শুরুর আগে চকবাজারের মর্মান্তিক ঘটনায় শোক প্রস্তাব পাঠ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতাও পালন করা হয়। এরপর একে একে বিভিন্ন আসনের প্রার্থীরা ভোট নিয়ে নানাবিধ অভিযোগ তুলে ধরেন। 7টি কেন্দ্রেতে শতভাগ ভোট দেওয়া আছে, সে রিটার্নিং অফিসার থেকে যে ফলাফল দেওয়া হয়েছে এটি কি বাস্তবসম্মত নাকি? একজন এজেন্ট বাড়ি ঘরে থাকতে পারেনি, তাদেরকে রাতের অন্ধকারে বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। সময় মতো আন্দোলন কর্মসূচি দিতে না পারায় নেতৃত্বের সমালোচনাও করেন প্রার্থীরা। দেশমাতা বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে আমাদের কোনো শুনানি, আমাদের কোনো আলোচনা সভা কোনো লাভ হবে না। আপনারা কর্মসূচি দিন, রাজপথে নামুন। আমার মাকে আপনারা মুক্তি করার জন্য কেন আপনারা কর্মসূচি দিচ্ছেন? কেন 30 তারিখে প্রোগ্রাম দেওয়া হয়, 31 তারিখে প্রোগ্রাম দেওয়া হলো না? আজকে গণশুনানি প্রয়োজনে কৌশলে আমরা কোথাও ভুল করেছি কিনা দলের জন্য একটু শুনানি করা প্রয়োজন। 30শে ডিসেম্বর নির্বাচনের নামে মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছে বলে মন্তব্য করেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। একমাত্র উদ্দেশ্যই ছিল যে জোর করে ভোট ডাকাতি করে ক্ষমতায় যাওয়া, সেটাই তারা সেদিন করেছে। এই নির্বাচন আমরা প্রত্যাখ্যান করেছি, আমরা এই ফলাফল বাতিল করতে বলেছি। এটাকে তো নির্বাচন বলা যায় না, এটাকে একটা অনুষ্ঠান বলা যেতে পারে, যেখানে সরকার এটা নির্বাচনের নামে এটা প্রহসন করেছে, দেশের নাগরিকের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করেছে। বিচার করা নয়, অনিয়মের অভিযোগ রেকর্ড করাই এই গণশুনানির প্রধান উদ্দেশ্য বলেও জানান ডক্টর কামাল হোসেন। আজকে সেই উদ্দেশ্যে সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। পুরান ঢাকা থেকে যত দ্রুত সম্ভব রাসায়নিকের গুদাম সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে কোনো গাফিলতি সহ্য করা হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চকবাজারে অগ্নিকাণ্ডে আহতদের দেখতে যান ওবায়দুল কাদের। এ সময় তিনি আরও বলেন, গাড়িতে গ্যাস সিলিন্ডার ব্যবহারেও বিকল্প ভাবা হবে। এই ঘটনা নিয়ে বিএনপিকে রাজনীতি না করার আহ্বান জানান তিনি। ক্ষতিগ্রস্ত 9 জনকে 1 লাখ টাকা করে চেক তুলে দেন ওবায়দুল কাদের। এ প্রক্রিয়া অব্যাহত থাকবে বলেও জানানো হয়। যত দ্রুত সম্ভব কেমিক্যালের গোডাউনগুলো সরিয়ে নেওয়ার জন্য এই ব্যাপারে পদক্ষেপ নিতে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে এবং সিটি মেয়র এ ব্যাপারে পদক্ষেপ নিতে শুরু করেছে। অনতিবিলম্বে কেমিক্যালের গোডাউনগুলো সরিয়ে নিতে হবে, এখানে রাখা যাবে না। এ ব্যাপারে কোনো প্রকার গাফিলতি আরো বড় ক্ষতি ডেকে আনবে। চকবাজারের মতো দুর্ঘটনা রোধে সরকারের তরফ থেকে ব্যবস্থা না নেওয়া চরম দায়িত্বহীনতা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চকবাজারের অগ্নিদগ্ধদের দেখতে গিয়ে মির্জা ফখরুল এ অভিযোগ করেন। এ সময় তিনি আহতদের দেখার পাশাপাশি তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল জানান, বিএনপি সাধ্যমতো ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবে। এই ধরনের দুর্ঘটনা এর আগেও বাংলাদেশে
ঢাকায় ঘটেছে। রানা প্লাজাতে এই ধরনের একটা দুর্ঘটনা ঘটেছিল বেশ কিছুদিন আগে। এই ধরনের দুর্ঘটনাগুলো ঘটছে প্রায়। দুর্ভাগ্যজনকভাবে এগুলো ঘটার পরেও সরকারের তরফ থেকে যে ব্যবস্থাগুলো নেওয়া দরকার এগুলোকে আপনার এড়িয়ে যাওয়ার জন্য, অ্যাভয়েড করার জন্য, সেগুলো কিন্তু নেওয়া হয়নি। সরকারের মন্ত্রীরা অনেক কথা বলছেন সবাই, কিন্তু তারা সেই কাজগুলো করছেন না। দায়িত্বহীনতা, এবং এটা এত বেড়ে গেছে কারণ হচ্ছে যে আপনার অ্যাকাউন্টেবিলিটি নাই, কোথাও কোনো জবাবদিহিতা নেই। তো রাতের সময় আরও থাকছে। কানায় কানায় পূর্ণ অমর একুশে গ্রন্থমেলার ছুটির দিনের বিকেল। মেলার শেষ দিকে এসে বই কিনছেন সবাই, জমজমাট শিশু প্রহর। নিমতলী ট্র্যাজেডির তদন্ত প্রতিবেদনে পুরান ঢাকা থেকে রাসায়নিকের কারখানা ও গোডাউন সরিয়ে নেয়ার জোর সুপারিশ ছিল, কিন্তু তা এখন কাগজে কলমে আটকে থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্লেষকরা। তারা বলছেন নতুন করে তদন্ত কমিটি নয়, সরকারের উচিত নিমতলী ট্র্যাজেডির 8 বছর পর যাদের অবহেলায় এবার চকবাজারে একই ঘটনা ঘটেছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের প্রতিবেদনে। দৃশ্যটি এখন থেকে ঠিক 8 বছর আগের পুরান ঢাকার নিমতলীর রাসায়নিকের গুদামের আগুন সেদিন কেড়ে নিয়েছিল 124টি তাজা প্রাণ। বিস্ময় ভরে পুরো জাতি সেদিন প্রত্যক্ষ করেছিল মুহূর্তেই কিভাবে জনবহুল এই এলাকাটি পরিণত হয়েছিল অভিশপ্ত মৃত্যুপুরীতে। ঘটনার পর বেশ কিছুদিন পুরো দেশ জুড়ে ছিল আলোচনা সমালোচনার ঝড়। ঘটনা তদন্তে গঠন করা হয়েছিল একাধিক তদন্ত কমিটি। এমন ঘটনা পুনরাবৃত্তি রোধে পুরান ঢাকা থেকে রাসায়নিকের গোডাউন ও কারখানা অপসারণ সহ বেশ কিছু নির্দেশনা দিয়ে কিছুদিন পর প্রতিবেদন দেয় কমিটি। তদন্ত প্রতিবেদন প্রকাশের পর পেরিয়ে গেছে 8 বছর, যা আজও দেখেনি আলোর মুখ। ফলাফল আরেকটি নিমতলী, সারি সারি লাশ আর স্বজনহারাদের বুক ফাটা আর্তনাদ। সঙ্গে রাষ্ট্রের সেই পুরনো রূপ, তদন্ত কমিটি গঠন, কিছু ক্ষতিপূরণ আর দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস। বিশ্লেষকদের প্রশ্ন, এভাবে আর কতদিন? আমাদের নির্লিপ্ততা, নিষ্ক্রিয়তা, নিষ্পৃহতা আমাদেরকে এমন জায়গায় ঠেলে দিয়েছে, আমরা এখন আর কাউকে দোষারোপ করার সুযোগ আর পাচ্ছি না। আসলে আমরা কি চিৎকারই করে যাবো না? সত্যিকার অর্থে মানুষের মৃত্যুকে, মানুষের জীবনকে মূল্যায়ন করে এই মৃত্যুর মিছিলকে বন্ধ করার সচেষ্ট হব। এই সরকারের আমলে এর চেয়ে বড় দুর্ঘটনার তদন্ত রিপোর্ট বাস্তবায়ন করতে তুমি সম্পূর্ণ ব্যর্থ হয়েছ। তাহলে তোমার এই তথ্য আমি কেন বিশ্বাস করব? মুখ বন্ধ করার জন্য এই তথ্যটি দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের সীমাহীন অবহেলা আর গুটি কয়েক মুনাফা লোভীদের লালসার কারণে এমন মৃত্যুর মিছিল কমছে না উল্লেখ করে বিশ্লেষকরা বলছেন কাগজে কলমে পরিকল্পনা নয়, প্রয়োজন বাস্তবায়ন। 10 বছর ধরে আমাদের অকর্মণ্যতা, আমরা জানি কি করতে হবে, আমরা জানি কোথায় সমস্যা, কিন্তু সে ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে দৃঢ়ভাবে ব্যর্থ হলাম, তাহলে মেনে নেওয়া বড়ই কষ্টকর। নিমতলীতে যে কারণে দুর্ঘটনা ঘটেছিল এবং তার আলোকে যে সুপারিশগুলি করা হয়েছিল, কাদের দায়িত্ব ছিল তাদের এইগুলি বাস্তবায়ন করার জন্য, এই মানুষগুলির ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা সরকারিভাবে নেওয়া একান্ত প্রয়োজন। বিশ্বের ঘনবসতিপূর্ণ শহরের তালিকার 2 নম্বরে থাকা এই শহরের সমস্যা সমাধানে সরকারের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে বলে মনে করেন তারা। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জে লঞ্চ ভাড়া করে গোপন বৈঠক করার সময় জামাত শিবিরের 10 নেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। জব্দ করা হয়েছে 2টি লঞ্চ। আটককৃতদের মধ্যে এনায়েতুল্লাহ আব্বাসী, জৈনপুরীও রয়েছেন। দুপুরে শহরের নবীগঞ্জ ফেরিঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। ডিবি পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফেরিঘাটে অভিযান চালানো হয়। সেখানে থেকে থেমে থাকা 2টি লঞ্চের ভেতর তল্লাশি চালানো হয়। এ সময় সিদ্ধিরগঞ্জ থানা জামাতের আমির মোহাম্মদ কাউসার, দলটির নেতা এনায়েতুল্লাহ আব্বাসী, জৈনপুরী সহ 10 জনকে আটক করা হয়। গোপন বৈঠকের জন্যই লঞ্চ 2টি ভাড়া করে জামাত শিবির কর্মীরা। নাশকতার পরিকল্পনার অংশ হিসেবেই এই বৈঠক চলছিল বলে দাবি করছে গোয়েন্দা পুলিশ। আটককৃতদের মধ্যে এনায়েতুল্লাহ আব্বাসী, জৈনপুরী সারা দেশে জামাতের সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ছিলেন বলে জানা গেছে। সপ্তাহে ছুটির দিনে বই প্রেমীদের ভিড়ে কানায় কানায় পূর্ণ ছিল অমর একুশে গ্রন্থমেলা। বইমেলার শেষ দিকে যারা এসেছেন প্রায় সবাই বই কিনে বাড়ি ফিরছেন। সকালে শিশু প্রহর থাকায় শিশুদের পদচারণায় মুখর ছিল বইমেলা। বিকেল 3টার পর বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী প্রাঙ্গণেও পাঠকদের ভিড় লক্ষ্য করা গেছে। শেষ দিকে এসে বিভিন্ন বইয়ের ভিড়ে যাচাই বাছাই করে বই কিনছেন পাঠকরা। প্রকাশকরা সামনের দিনগুলোতে বই বিক্রি বাড়বে বলে আশা করছেন। রাজু ভাই,
এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কেমিক্যাল, পাউডার এবং লিকুইড কেমিক্যালে ভরপুর পুরো বেসমেন্ট। চকবাজারে ওয়াহেদ ম্যানশনের বেসমেন্টে বেআইনিভাবে রাখা শত শত কন্টেইনার রাসায়নিক, আগুন নাগাল পেলে বিস্ফোরণের মাত্রা হতো অকল্পনীয়। রাসায়নিক গুদাম থাকায় চকবাজারে আগুনের ভয়াবহতার কারণ ওয়াহেদ ম্যানশনে ছিল না অগ্নি নিরাপত্তা, বলল তদন্ত কমিটি। বারবার বোঝালেও সরেনি গুদাম, দাবি রাজুকের। যত দ্রুত সম্ভব কেমিক্যাল গোদাম সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর। কোনো গাফিলতি সহ্য করা হবে না, জানালেন ওবায়দুল কাদের। সরকারের উদাসীনতায় বারবার দুর্ঘটনা, অভিযোগ ফখরুলের। বাবার একটু দিয়া দাও ভাই, এটা তো সম্পদ না। আমি একটু কোলে করে আমার বাবার নিয়ে যাবো ভাই। স্বজনের দেহাবশেষের খোঁজে আজও ঢাকা মেডিকেলে মানুষের আরতি। এ পর্যন্ত চেনা গেছে 46 লাশ। বাকিদের শনাক্তে ডিএনএ পরীক্ষায় নমুনা সংগ্রহ। এবং এখনো অব্যাহত আছে ষড়যন্ত্র। অসাংবিধানিক শক্তি ক্ষমতায় আসলে খুশি হয় একটি মহল। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী। এই ছিল রাতের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। আর সঙ্গে থাকুন সময়ের।